ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের নবাজেট সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ সকল ছাত্র নেতৃবৃন্দকে আমি আমার নিজের এবং দলের সকল নেতার কর্মীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন, তাই আমরা বলবো হ্যাপি নিউ ইয়ার। কাজে নতুন বছরটা শহীদ জিয়াউর রহমান কেন তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেছে নিয়েছিলেন? নিশ্চয়ই তার মনে কিছু ছিল যে নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি দেশটাকে গড়ে তুলবেন। আর তো তোমাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে নতুন নতুন নেতৃত্ব, নতুন নতুন নেতাকর্মী এবং দেশের ভালো ভালো মানুষ যারা, তাদেরকে নিয়ে এই দেশটা গড়ার জন্যই তিনি কিন্তু এই দিনটাকে, বিশেষ করে ছাত্ররা যারা আগামী দিনের এই দলের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, সেই জন্যই তিনি এই দিনটাকেই বেছে নিয়েছিলেন। তাই আমরা হ্যাপি নিউ ইয়ার বলবো এবং বিশ্বাস করব যে তোমরা সকলেই ভালো থাকবে, আনন্দে থাকবে এবং সকলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। হয়তো তোমাদের নতুন কমিটি হয়, ছাত্রদল এত বড় হয়ে গেছে এখন, কাজের জায়গা দেওয়া সবাইকে সম্ভব হয় না। সেজন্য অনেক হয়তো মনে কিছু দুঃখ থাকে, ব্যথা থাকে, কিন্তু এটা করা কারোরই উপায় থাকে না। তাদেরকে অন্য দলে যেতে হবে। তাদেরকে আস্তে আস্তে যারা অন্য দলে যাবে, অন্য অঙ্গ সংগঠন থেকে আবার মূল দলে আসবে। কেন? তোমরাই তো বিএনপির নেতৃত্ব দিবে, সেজন্যই। আজকে এখানে দেখেছো এরা বক্তব্য দিতে পারে নাই, খুব ভালো বক্তা, এবং এরা আজকে আমার এই যে ডায়না বায়ে যারা আছে তারা কে? তারা সব তোমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ডাকসুর ভিপি, জিএস ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? হ্যাঁ, এরা আজকে বসে আছে। তো এরা আজকে উপরে উঠে এসেছে, এরা আজকে অনেক সিনিয়র হয়ে গেছে, বড় হয়ে গেছে। কাজেই এরা অনেকেই এই ছাত্র দল থেকে যেতে হয়েছে, অ্যানি এতক্ষণ ইয়ে করলো, এইখানে ইয়ে আছে, আমার আছে, ইয়ে আছে, অমুকরা। তারপরে এরা সকলেই কিন্তু পার্লামেন্টে পর্যন্ত তারা গেছে, এমপি হয়েছে না, অনেক ছাত্রনেতা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। কিসের জন্য? এই তোমাদের মধ্যে থেকে হতে পারে। সেই জন্য তোমাদের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে কখনো কোনো কিছু করা যায় না। আর শহীদ জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে তিনি সবসময় ডিসিপ্লিন পছন্দ করতেন এবং তোমাদেরকেও সেই জিনিসটি শেখাতে চেয়েছিলেন এবং তোমাদের শিখতে হবে সেটাই। সেজন্যই তার জীবনী সম্পর্কে যে বইটা বেরিয়েছে তোমাদেরকে পড়তে হবে। জিয়াউর রহমান সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, নাহলে তোমরা একটা দল করবে, সেই নেতার সম্পর্কে কিছুই জানবে না, তাহলে কেমন করে তোমরা দল করবে? বা তোমরা যখন বক্তব্য দিবে তার বিভিন্ন দিক তোমরা তুলে ধরবে, তবেই তো তোমরা বুঝতে পারবে যে জিয়াউর রহমান কী ছিল এবং কেন দেশের মানুষ তাকে এত বেশি ভালোবেসেছিল, সেটা তোমাদেরকে বুঝতে হবে। তিনি তো বেশি দিন ইয়ে করেননি, ক্ষমতায় ছিলেন না, তিনি অল্প সময়ের জন্যই ছিলেন, অল্প দিন, কিন্তু তার মধ্যে তিনি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছে। সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে জিয়াউর রহমানের পা পড়েনি। জিয়াউর রহমান গেছেন এবং মানুষের সঙ্গে, শুধু ছাত্র নয়, যুবক নয়, সাধারণ মানুষের সঙ্গে মিশেছে। গরিব মানুষ, কৃষক, মা বোন সবাই মিশেছে। সেই জন্য সকলেই কিন্তু জিয়ার নাম শুনলে তারা একটু আবেগে আপ্লুত হয়ে যায় জিয়াউর রহমানের কথা শুনলে। তোমাদেরকে সেজন্যই জিয়াউর রহমান সম্পর্কে আরও জানতে হবে। তোমরা যে এখানে এতক্ষণ ধরে আমি দেখলাম, এর আগেও আমি দেখেছি, এবং আমি যখন কোর্টে যাই বা অন্য জায়গায় যাই, আমার সঙ্গে অনেক ছেলেপেলে থাকে এবং তারা রাস্তায় থাকে, আমি গাড়িতেই থাকি স্বাভাবিক, কিন্তু আমি তাদের স্লোগান শুনি। আমি বলি যে এই
কত কয়েক বছর ধরে এই হাসিনা আসার পর থেকে, এর আগে কিন্তু এরশাদ যখন ছিল তখনও এরকম আমি স্লোগান শুনি নাই। তোমরা কথায় কথায় বলো, আমি বুঝিনি এর মানেটা কেন, তোমরা কি বোঝাতে চাও? বলবে উত্তর উত্তর উত্তর, আরে দক্ষিণ দক্ষিণ দক্ষিণ, এটা কোনো স্লোগান হলো? তোমরা ছাত্র, তোমরা তৈরি করবে নতুন নতুন স্লোগান, তোমরা তৈরি করবে। আগেকার দিনের ছাত্ররা আমরা দেখেছি তারা নিজের স্লোগান তৈরি করতো, হাতে লিখতো, লিখে পোস্টারই করতো। এখন তো পোস্টার তোমাদের তৈরি করে দিতে হয়। পোস্টার এত তৈরি করে দেওয়ার পরও সে পোস্টারগুলি কিন্তু ঠিক মতো লাগে না। হয়তো অনেকের ঘরে পড়ে থেকে, অনেকের অফিসে পড়ে থেকে সেই পোস্টারগুলি লাগে না। কিন্তু এই পোস্টারগুলির জন্য খরচ তো করতে হয়, পয়সা দিয়ে তো করতে হয়। বিনা পয়সায় কেউ কাউকে কিছু দেয় না, বুঝেছো? আর বিনা পয়সায় যেটা দেয় সেটার কোনো মূল্য নেই, এবং সেটা দিয়ে কোনো ভালো কিছু হয় না। সেজন্য তোমাদেরকে শিখতে হবে। এখনকার দিনে এই যে এই স্বৈরাচার সরকার, এই আরেক স্বৈরাচার, ওই স্বৈরাচারের থেকে আরেক ডিগ্রি বেশি বেশি। তো এর যে এত অপকর্ম, কেন ব্যাংক দুর্নীতির ঘটনা তোমরা খবরের কাগজে পড়ো নাই? কেন তোমরা একবারও স্লোগান দাও না? তোমরা একটা লিফলেটও তৈরি করতে পারো না কেন? ব্যাংক দুর্ঘটনা হয়েছে, টাকা কত পাচার হয়েছে, কত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কারা করেছে? তোমরা সেগুলো বলতে পারো না, সেগুলো স্লোগানে থাকে না কেন? তোমাদের স্লোগানে এগুলো থাকতে হবে। তোমাদের স্লোগানে আরো অনেক কিছু থাকতে হবে। ছাত্রদের যে, তোমরা ছাত্র, তোমরা ছাত্র হয়ে ছাত্রদের যে আজকে সমস্যা, শিক্ষার যে আজকে শিক্ষা ব্যবস্থাকে একটু আগে মহাসচিব বলেছে ধ্বংস করে দিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা একদম খারাপ। আপনারা তোমরা দেখেছ শিক্ষা উপকরণের প্রতিটি জিনিসের দাম অত্যন্ত বেশি। গরিব ছাত্ররা, ছেলেমেয়েরা পড়ার মতো অবস্থা থাকে না। কিন্তু সেগুলো নিয়ে তোমরা স্লোগান দাও না। তোমরা স্লোগান, এইসব স্লোগান দিলে তার মানে তোমরা শুধু স্বার্থটা বুঝো। তুমি দেখাতে চাও উত্তরে আমরা কতগুলো আছি, দক্ষিণের কতগুলো, এই স্বার্থ আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। আমি তোমাদেরকে সফল, সার্থক এবং কর্মঠ দেখতে চাই, এবং তোমরা থাকবে সত্যের পথে, ন্যায়ের পথে, সত্য ন্যায়ের পথে থেকে তোমরা এগিয়ে যাবে, সেটাই আমি চাই। আমি এই ছাত্রদলে এখানে যারা আছে, আমি এই ছেলেদেরকে আমার ভাই ও বোনেরা বলে অ্যাড্রেস করবো না, আমি বলবো আমার ছেলে এবং মেয়েরা। আমি বলছি, আমি ছেলে মেয়ে বলছি, তখন তোমাদেরকে সেইভাবে আমার সঙ্গে তোমরা সেইভাবেই কাজ দেখাতে হবে। নাহলে কিন্তু মনে কষ্ট পাবো, ব্যথা পাবো যে এই ছেলে মেয়েদেরকে আমরা এই করলাম। তোমরাই বলেছো যে কয়েকদিন তোমাদের সঙ্গে আমি কথা বলেছি, দেখেছো ওই অফিসে অনেক রাত পর্যন্ত আমি কথা বলেছি। আমরা জানতে চাই, হয়তো সব সমস্যা জানি না, এরা আসে, এখনও তো নানা সমস্যা আছে, সবসময় আসতে পারে না, বলতে পারে না অনেক কিছু। এখন তো এরাও নানাভাবে কষ্টের মধ্যে আছে, তোমাদের সেটা বুঝতে হবে। তোমরা তোমাদের এতগুলো সহকর্মীকে হারিয়েছো, এতগুলো তোমরা হয়তো নিশ্চয় পেয়েছো, এটা সহকর্মীদের হারিয়েছো। কাজেই এটার উপরে তো তোমাদের স্লোগান হতে পারে, গুম খুন বন্ধ করো, হত্যা বন্ধ করো, সন্ত্রাস বন্ধ করো। কেন এগুলো হয় না? আজকে সন্ত্রাস কারা করে? আজকে সন্ত্রাস কারা করছে? সন্ত্রাস করছে আওয়ামী লীগের লোকজন, সরকারের লোকজন, সব সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে, মানুষ খুন করছে বিভিন্ন জায়গায়। তারা এমনকি পুলিশকে পর্যন্ত ইনসাল্ট করছে, প্রতিনিয়ত দেখছো কাগজে আসছে। সরকারি অফিসারদের তারা অপমান করছে, তারপরে শিক্ষকদের অপমান করছে, শিক্ষকদের নানাভাবে হয়রানি করছে। কেন তোমরা এই কথাগুলো বলবে না? এগুলোই তো তোমাদের মুখ থেকে শুনতে চায় মানুষ, মানুষ দেখতে চায়, সাধারণ মানুষ, যে ছাত্রদলের এরা কি স্লোগান দিচ্ছে। ও গ্রামের মানুষও, আমাদের দেশের মানুষ কিন্তু আবার রাজনীতিটা, পলিটিক্সটা খুব ভালো বোঝে, বেশ সুন্দর। তোমরা দেখবা গ্রামে গঞ্জে ছোট ছোট চায়ের দোকান টোকানে সব কিছু টেলিভিশন দেখবে, না হলে কথা শুনবে, সেটার উপর তিনারা ডিসকাশন করবে, আলোচনা করবে, এবং তারা মতামত একটা স্থির করে। তোমরা ভেবে নাও যে রাজনীতিটা খুব সহজ জিনিস, এটা নয়। পপুলারিটি থাকলেই শুধু যে হয় তা নয়, এটা পরিশ্রমের পিছনে অনেক শ্রম দিতে হয়, তবেই সার্থক হওয়া যায়। আজকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে
যা করছে দেশে, তোমরা দেখতে পাচ্ছ না কি অবস্থা হয়েছে দেশের? শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো কাজ হচ্ছে, লেখাপড়া হচ্ছে? মোটেই লেখাপড়া হয় না। কি হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে বলে দেওয়া আছে। এর আগে ওই কি জিপিএ 5 দিয়ে দিয়ে করেছিল। তারপরে এখানে অনেক ছেলেপেলে আছে ঢাকা ইউনিভার্সিটির, তোমাদেরও তো ভর্তি পরীক্ষা দিতে হয়েছে, দিয়ে ঢুকতে হয়েছে, ঠিক না? তাহলে আজকে কেন আমাদের যারা জিপিএ 5 পায়, পত্রিকায় দেখে পড়েছি আমরা, জানি না, কিন্তু এটা পত্রিকায় তো সঠিক কথাই লিখেছে। পত্রিকায় লিখেছে জিপিএ 5 যারা পেয়েছে এতগুলো, তার মধ্যে যারা পরীক্ষা দিতে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে বোধহয় একজন টিকছে, আর বোধহয় কেউ টেকে নেই। এরা পারে নেই, জিপিএ 5 পেয়েছে, এরা পারে না। তাদেরকে যেসব প্রশ্ন, অতি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সেগুলির পর্যন্ত উত্তর দিতে পারে না, অথচ এরা জিপিএ 5 পেয়ে বসে আছে। বুঝছো? আজকে পরীক্ষা নিয়ে নানা রকম কারসাজি। এই জাতিকে, এই আওয়ামী লীগে হাসিনা এই দেশকে ধ্বংস করতে চায়, তোমাদেরকে ধ্বংস করতে চায়, দেশের ইয়াং জেনারেশনকে, এই জেনারেশনকে ধ্বংস করে দিতে চায়। দিয়ে কি করতে চায়? ক্ষমতায় মসনদটা পাকাপোক্ত করতে চায়। বিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। সেজন্য প্রতিনিয়ত কি করছে? প্রতিনিয়ত নতুন নতুন আইন পাশ করতে চায়। কোথায় আইন পাশ করে? কার জন্য আইন পাশ করে? ভোটে নির্বাচিতই হয়নি, যারা অনির্বাচিত, যেখানে কোনো অপোজিশন নাই, যেই সংসদে কোনো বসার মতো মানুষ নাই, কারণ মানুষের ভোটে এরা নির্বাচিত হয় নাই। কাজে আইন পাশ করার অধিকার এদের কারণ নেই, এদের কারণ আইন পাশ করার অধিকার নেই। কাজেই এরা বিনা ভোটে নির্বাচিত, নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে। বিনা ভোটে তো নির্বাচিত হবে না, বিনা ভোটে হয়েছে তারা। আর এখানে কি অপোজিশন একটা বানিয়েছে এখন, একবার এটা তো সাহেব বিবি গোলামের কারবার হয়ে গেছে। এইটা দেখো, একবার বিবি বসে, এখন সাহেব আবার উত্তর করতেছে যে আমি এবার বড় অপোজিশন হব, আমি বসবো এইবার অপোজিশনে, তাহলে আবার গুরুত্ব বেড়ে যাবে উনার। নাহলে উনি তো খুব কাকুতিমিনতি করেন, যদি না পারেন ওনাকে আরেকবারের জন্য রাষ্ট্রপতি দেন, দিয়ে দেশটাকে একদম জাহান্নামে নিয়ে গেছে। আর একদম আর শেষ যেটুকু আছে সেটুকু আমি শেষ করে দিয়ে তারপরেই আমি যাব আল্লাহর নামে, এ বিদায় নেব। মানুষের কাছ থেকেও বিদায় নেবে, আর আল্লাহর এই দুনিয়া থেকেও বিদায় নেবে। এরকম কে কখন যাবে আমরা বলতে পারি না, বলাও ঠিক নয়, আমি এটা বলতে চাই না। কিন্তু এদের যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে, সেই জিনিসটা তো তোমরা ঠেকাতে হবে। তোমরাই জ্ঞান, ছাত্র, যুবক যারা আছে, তাদের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গ্রামের মানুষ, তাদেরকে বলতে হবে কথাগুলি, কি কি করছে, যাদের জাগাতে হবে। তারা যদি না জাগে তাহলে আর কি হবে বলো? তোমরা দেখলে না এই দেশে কিরকম আন্দোলন হয়েছে? এই দেশে পাকিস্তানিদের জন্য তখন দেখেছো, নিজের মাতৃভাষার জন্য আন্দোলন হয়নি? সেটা শুরু হয়েছে কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই আন্দোলন, মাতৃভাষার আন্দোলন। সেই ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে শুরু হয়েছে স্বাধীনতার আন্দোলন, সেই স্বাধীনতার আন্দোলন। তারপরে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ দেখলে যে সেটাও মুক্তিযুদ্ধে বেশিরভাগ ইয়াং ছেলেপেলেরা গিয়েছে, সৈনিকরা গিয়েছে, আর্মি পার্টিসিপেট করেছিল। কে ঘোষণা দিয়েছিল? স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিল? শহীদ জিয়াউর রহমান। কিন্তু শহীদ জিয়াউর রহমানের তো কাজ ছিল না, দায়িত্ব ছিল না। এটা ছিল যারা পলিটিক্সে তখন পলিটিশিয়ান ছিলেন, যারা তখন ক্ষমতার জন্য বার্গেনিং করছিলেন, তাদের দায়িত্ব ছিল যে যখন এই বার্গেনিংয়ে হচ্ছে না, তারা সব সৈন্যের পর সৈন্য এনে এই দেশের মানুষকে করছে, রাজারবাগ আক্রমণ করেছে, পিলখানা আক্রমণ করেছে, মানুষ হত্যা করছে, নানা রকম হচ্ছে। তখনও তারা কেন মানুষকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তার নেতারা বারবার তাদের নেতার কাছে যেয়ে অনুরোধ করেছে, কাকুতি মিনতি করেছে, কিন্তু তারপরেও কিন্তু স্বাধীনতার ঘোষণাটা তিনি দেননি। তিনি চেয়েছিলেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান নাই, কিন্তু আইন পাস হয় নাই, তাহলেই আবার নানা কেস আছেই তো, একটার পর একটা কেস আছে ইচ্ছে মতো। কাজে এগুলো নিয়ে বদার করি না। তো তিনি তো বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা দেন নেই, যত মানুষ শুনেছে, এমনকি তাদের নেতারা পর্যন্ত শুনেছে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আহ্বান করেছেন, তার ডাকে তার আহ্বানে সাড়া দিয়েই সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি তো শুধু ঘোষণা দিয়েই বসে থাকে নাই, তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের নেতারা নিজেদের যে অপকর্ম সেগুলো বলার পর্যন্ত সাহস নেই। আর মিথ্যে প্রচারণা জিয়াউর রহমান সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে প্রতিনিয়ত তাদের খারাপ নোংরা ভাষা, বাজে কথা, মিথ্যে কথা এগুলো আছে। বলতে দাও, যত ইচ্ছা মিথ্যা বলুক, আমার কোনো কিছু না। মানুষই তাদেরকে বুঝবে যে এরা কত নিচু, কত নোংরা, আর কি প্রকৃতির লোকেরা। মানুষ তাদেরকে আরও বেশি দূরে ঠেলে দেবে তাদের কাছ থেকে। কাজে সেজন্যই জিয়াউর রহমান যে লোকটা দেশের জন্য যুদ্ধ করলো, দেশে স্বাধীনতার ঘোষণা দিল, ডাক দিল, সকল ঐক্যবদ্ধ হলো, তারপর তো তিনি ক্ষমতা নিয়ে বসে থাকেন, তিনি আর ব্যারাকে ঠিকই ফিরে গেছেন। তার দায়িত্ব, তাকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেটাই পালন করেছেন। কিন্তু সেই দেশটা, সদ্য স্বাধীন দেশটা, এই অল্প 2 বছরের মাথায়, বোধ হয় 2 বছর কি 3 বছর হবে না, 3 বছরের মাথায় দেশটার কি অবস্থা হয়েছিল। তোমরা ইয়াং হয়তো অনেকেই দেখো নাই, কিন্তু যারা বয়স্ক আছে তারা দেখেছে, তারা জানে এই দেশের কি অবস্থা হলো। এই দেশে মহা দুর্ভিক্ষ হলো, দেখেছো না? হয়নি? কত সালে হয়েছিল বলো তো দেখি? 74, ঠিক 74-এ হয়েছিল। 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের কি অবস্থা তোমরা দেখেছিলে? সেখানে মানুষ খাওয়া পায়নি, খাওয়া নিয়ে কাড়াকাড়ি করেছে, ডাস্টবিনে খাওয়া খেয়েছে, কুকুর মানুষ একসঙ্গে খেয়েছে, মানুষ মানুষের বমি করে খেয়েছে। সেখানে মানুষ কাপড়ের অভাবে, তারা দেখেছে কাপড়ের অভাবে মানুষ জাল পর্যন্ত পড়েছে, কাপড়ের অভাবে মানুষ তার নিজের স্বজন মৃত্যুর পরে কাফনের কাপড় দিতে পারেনি, কলা পাতা দিয়ে মুড়িয়ে ভেসিয়ে দিয়েছে। এই সব ইতিহাস জানো। এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস, এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ এইভাবেই দেশটাকে তখন শেষ করেছিল, দেশটাকে সেদিন শেষ করেছিল। তারপরে দেশের মানুষ আর তাদের কখনো ক্ষমতায় আনেনি। তারপরে আবার চুরি চামারি করে যেই হোক অনেক বছর পরে মাপ টাপ চেয়ে এটি করে ক্ষমতায় বসেছিল। ক্ষমতায় বসার পরে যা শুরু করলো, যা নিয়ম ওদের, এই আর এখন তো এই ক্ষমতায় বসাই নেই। এখন তো তাদের চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য একের পর এক নতুন নতুন আইন পাশ করে, যাতে তারা তাদের যে ভবিষ্যৎ যারা আছে বংশধর, তাদেরকে পর্যন্ত ক্ষমতায় দিয়ে যেতে পারে। তারা দেখো রাষ্ট্রীয় ভবন নিয়ে নিচ্ছে, রাষ্ট্রীয় ভবন নিয়ে নিচ্ছে, বিভিন্ন বাড়ি তারা নিয়ে নিচ্ছে, তাদের দিতে হবে। এটা বাংলাদেশে কখনো পৃথিবীর কোথাও বোধহয় হয় নাই যে এরকম। স্বামী হলেও হতে পারে, স্বামীর জন্য একটা দায় কিছু না থাকে, কিন্তু বাপের জন্য, তার স্বামী থাকা সত্ত্বেও, স্বামীর বাড়ি থাকা সত্ত্বেও বাপের জন্য এরকমভাবে সরকারি বাড়ি লিখিয়ে নেবে নিজের নামে, এটা কখনো হয় না। সেটাও করেছে, সেটাও করেছে তারা। কাজে কি করেনি, তারা শুধু তাদের কথা চিন্তা করে। তারা কি মনে করেছো তারা তোমাদের একবার চিন্তা করে, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, বা দেশের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে? করে না। এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আমাদের সময় শুরু হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি বেশ কতগুলা, আমি বলবো না সবগুলো ভালো, কিন্তু অনেকগুলো ভালো ইউনিভার্সিটি আছে। এই ভালো ইউনিভার্সিটিগুলিকে পর্যন্ত নষ্ট করে দেওয়া হচ্ছে। কে নষ্ট শুধু নয়, তাদের ষড়যন্ত্র এগুলো বন্ধ করে দেবে ইউনিভার্সিটিগুলি। আমাদের ছেলেরা যাতে লেখাপড়া শেখার সুযোগই না পারে, হায়ার এডুকেশন না পায়,
হয় অন্য দেশে যেতে হবে, আর না পারলে পাশের দেশে যেতে হবে। এই হলো অবস্থা। বিদেশে যাওয়ার মতো এখন বিদেশিরাও নিতে চায় না, বিদেশিরাও নিতে চায় না। সেরকম ভালো, খুব ভালো রেজাল্ট করলে হয়তো সম্ভাবনা থাকে, তাও যার টাকা পয়সা আছে তাদের পক্ষে সেটা সম্ভব, অন্যদের পক্ষে সম্ভব নয়। তাহলে সেটা কি অবস্থায়? তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে এরা বলছে যে কালকেও কি বইটই দেওয়ার সময় অনেক বড় বড় কথা বলা হয়েছে, কিন্তু এই কথাগুলো কতটুকু বাস্তবে সত্য, এই কথাগুলি কতটুকু সত্য এর কোনো ভিত্তিও নেই। দেখেছে যে আছেন যিনি শিক্ষামন্ত্রী, আমি বলবো না উনি খারাপ, উনি ভদ্রলোক মানুষ, ভালো আছেন, কিন্তু উনার সেই সাহসটুকু বা গার্ডস নেই উনার সেইভাবে কথা বলার, বা একটা যদি অন্যায় হয় বা ঠিক হচ্ছে না সেটার প্রতিবাদ করা, সেই সাহসটুকু তার নাই। সেজন্যই হলে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। শিক্ষা ব্যবস্থা, তোমরা যদি চাকরি না পাও তাহলে এই দেশের কি অবস্থা হবে? কেউ বিএনপির হলে হাজার ভালো স্টুডেন্ট হোক, হাজার সে ভাইবা দেখ, সে পরীক্ষা দেখ, পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দেখ, পাশ করুক, তারপরেও যখন পুলিশ ভেরিফিকেশন হবে তখন বিএনপির গন্ধ পেলে তার আর চাকরি হবে না। এই হলো অবস্থা। কিন্তু সে যদি আওয়ামী লীগ হয়, রিটেনও পাশ করলো না, তারপরে ভাইভাতেও করলো না, কিন্তু তিনি ভালো চাকরি পেয়ে গেলেন। তিনি আস্তে চাকরি পেলেন, পদে বসলেন, আস্তে আস্তে উপরে গেলেন, কিন্তু তিনি জাতিকে কিছু দিতে পারছেন না, কিছু দিতে পারলেন না। আজকে দেশের এই অবস্থা। কাজে তোমাদেরকে অনেক বেশি করে বুঝতে হবে, তাহলে এরকম উল্টাপাল্টা স্লোগান দিলে হবে না, বুঝছো? দেশকে আজকে এরা পরিকল্পিতভাবে, আমরা বলবো না যে তারা করে, এরা চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে এই দেশটাকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। মানুষ ইতিহাস পড়ে শেখে, যে আমরা দেখেছি আমাদের দেশে সিকিমে লেন্দুব দর্জি হয়েছিল, কিন্তু এখানে ইনি লেন্দুব দর্জি থাকে না, আরও বেশি কিছু হবেন বোধহয়, সেই অবস্থায় নিয়ে যেতে চান। খুব পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা করে তাদের সহযোগিতা নিয়েই তিনি আস্তে আস্তে দেশটাকে অন্যদিকে ঠেলে দিতে চায়। এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এত লক্ষ শহীদ যে বলা হয়, এই শহীদের রক্ত কেন বৃথা যাবে? শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আমাদের ছাত্র যুবকদের রক্ত বৃথা যেতে পারে না। কারণ যে দেখেছ এরশাদের সময় তোমাদের প্রথমে তো ট্রাক তুলে মেরে ফেলেছিল না দীপালি সাহা, আর কি জানি, জয়নাল জাফর, দীপালি সাহা সব। আর সে বলে আমি কেন মানুষ হত্যা করি নাই? সে তো খুনি, সে তো হত্যা করেছে। সব খুনিগুলা তাই সেইখানে যে জুটেছে। এখন সব খুনিগুলা যদি দেখো তোমরা একটা করে, এদের নাম নেওয়াও ঠিক না, এগুলো যে জুটেছে ওখানে কি করেছে? ওখানে জুটে এখন দেশে এই অবস্থা শুরু করেছে। গুম করো, গুম করতে করতে তারপরে এদেরকে খুন করো, এদেরকে আর এদের হদিস কোনো দিনে পাবে না। অনেক তোমরা ছবি দেখেছো পত্রিকায়, যেরকম ছবিও বেরিয়েছে যে অনেকেই গেছে, গুম হয়েছে, পাওয়া যায় না, তার লাশ পাওয়া গেল, গলিত অবস্থায় তার লাশ পাওয়া গেল, সেইকে তার লাশ চেনাও যায় না ঠিক মতো, তার আত্মীয় স্বজন হয়তো দেখেই করে। এমন দেখা গেছে যে তার হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। তো হ্যান্ডকাপ কে লাগায়? পুলিশই তো লাগায়। পুলিশ তাকে বলছে যে ক্রস ফায়ার নয়, পুলিশ তাকে গুলি করে নিয়ে যেয়ে বাইরে গুলি করে হত্যা করেছে। এই হলো অবস্থা। কাজেই দেশ থেকে গুম, হত্যা, খুন, এই ক্রস ফায়ার এগুলো বন্ধ করতে হবে, এগুলি বন্ধ করতে হবে। এই পুলিশ করা চলবে না। পুলিশকে বলতে হবে যে হ্যাঁ, আমরা পুলিশে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের দায়িত্ব পুলিশ করবে, কিন্তু আপনারা দয়া করে আমাদের ছেলেপেলেদের উপরে এরমভাবে গুলি করে আমাদের ছেলেপেলেদেরকে হত্যা করবেন না। আপনি যে দেশেরই হন না কেন, আপনি বাংলাদেশের যে জেলারই হন না কেন, আপনার একটা পরিচয় আছে, কিন্তু আপনি যে ইউনিফর্মটা পরেছেন এটারও একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটা রক্ষা করে আমি বলে পুলিশ বাহিনীকেও বলবো
এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন, কথায় কথায় গুলি করা বন্ধ করেন। থানায় নিয়ে যে ছেলেরা আসে তো আমার কাছে, ছেলেরা আসে, এই যে থানায় নিয়ে যে তার পায়ে বন্দুক ঠাকিয়ে গুলি করে দিল, ফলে কি হলো, তার পাটা অকেজো হয়ে গেল, পাটা কেটে ফেলতে হলো, সে তো পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য। এই হলো অবস্থা। তার একটু মায়া লাগলো না? সে তো আমি বাঙালি, আমি তো বাঙালি, আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি? নাকি এরা বাঙালি নয়, অন্য কেউ? সেটাও আমাদের জানা দরকার। আমাদের এটা প্রশ্ন, আমাদের একটা প্রশ্ন যে এরা কি বাংলাদেশি কে না অন্য দেশি? এটাও আমার মানুষের জিজ্ঞাসার মধ্যে আছে, এটা মানুষের জানতে চায় কিভাবে এইভাবে মানুষকে হত্যা করতে পারে। কোনোদিনও এর আগে আমরা দেখিনি, এর আগে আমরা কখনো এরকম কিছু দেখিনি। কাজে আমরা বলতে চাই দেশের অবস্থা খুব খারাপ। প্রতিনিয়ত একদিকে খুন গুম চলছে, এখনো চলছে প্রতিনিয়ত। সাদা হ্যাঁ খুন গুম এগুলো চলছে প্রতিনিয়ত। এখন আবার বেড়ে গেছে, মাঝখানে একটু কমেছিল, এখন আবার বেড়েছে। এত খুন গুম হচ্ছে, তারপরে কোনোটার কিন্তু বিচার হয় না, বিচার হয় না, তদন্ত হয়, কিন্তু তদন্ত রিপোর্টও প্রকাশ হয় না। তোমরা কেউ তদন্ত রিপোর্ট পেয়েছো? কেউ পায় নাই, কেউ দেখে নাই, প্রকাশ হয় না তদন্ত রিপোর্ট। তদন্ত থেকে দেয়। এই যে সাংবাদিক ভাইয়েরা আছে তাদের মধ্যেও ব্যথা আছে, এদের অনেকে এই দায়িত্ব পালন করতে যেয়ে তারা গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। ফার্স্ট যদি আমরা ধরি সাগরুনির কি হয়েছিল, একটা ছোট্ট বাচ্চা ছিল, বেঁচে ছিল, বাচ্চাটাও হয়তো এখন ঠিক মতো কারো কেয়ার পায় না। সেই সাগরুনি দুইজনকে কিভাবে হত্যা করা হলো, তার বাসায় ঢুকে কারা করলো, এটা মানুষের মধ্যে অনেক প্রশ্ন। এবং মানুষের মধ্যে প্রশ্ন নয়, মানুষ কিন্তু নিজেরাই খবর জোগাড় করে সত্যি খবরটা জোগাড় করে নেয়, এবং মানুষ জানে সত্যি তথ্য কি, কারা এটা করেছে। সাগর বা রুনি তার ওয়াইফের কাছে এমন কিছু তথ্য ছিল, তার কম্পিউটারে সেটা ছিল, সেজন্য তার বাসায় তার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলেন, তার বাসায় কোনো কিছু কিন্তু হারায়নি, শুধু ওই ল্যাপটপ না কম্পিউটার যেটা ছিল সেটা পাওয়া যায়নি। কেন? সেটার মধ্যে সব তথ্যগুলো ছিল, এবং তিনি চেয়েছিলেন এটা জনগণকে জানাতে, সেই সুযোগটি আর দেওয়া হয়নি তাকে। কিন্তু তার আগেই জেনে ফেলেছিল গোয়েন্দারা। এখানে যে গোয়েন্দা গোয়েন্দা গোয়েন্দা, বাংলাদেশের গোয়েন্দা কত আর অন্য দেশের গোয়েন্দা কত আছে, সেটাও আজকে যাদের কাছে প্রশ্ন। ছাত্রদের তোমাদের এগুলো প্রশ্ন রাখা উচিত, এগুলো জানা দরকার। কেন বাংলাদেশের মধ্যে অন্য কোনো দেশের গোয়েন্দা থাকবে? এটা থাকতে পারে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশকে নিয়ে যা ইচ্ছা তাই আমরা করতে পারি না, দিতে পারি না। তাদের সেই জন্যই আমাদেরকে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। একটু আগে কে ফেলানির কথা ওই যে কবিতায় বলল, ফেলানিকে মারলো কারা? কারা মেরেছে ফেলানিকে? গুলি করে বিএসএফ মেরেছে। প্রতিনিয়ত কালকেও তো খবরের কাগজে দেখেছি যে বিএসএফ কাকে ভিতরে ঢুকে কাকে ধরে নিয়ে গেছে না মেরে ফেলেছে। তো প্রতিনিয়ত ইয়ে হচ্ছে বিএসএফের। কিন্তু বিএসএফ যে বাংলাদেশের ভিতরে ঢুকে বা বাংলাদেশের বর্ডারের মধ্যে মানুষগুলো মারছে, এটার কি কোনো প্রতিবাদ হয়েছে? খালেদা জিয়া একটা কথা বলেই তো সঙ্গে সঙ্গে সব শিয়ালগুলো হুয়া হুয়া করে ওঠে। কিন্তু যখন বিএসএফ পারে তখন এই শিয়ালগুলোর মুখ আবার বন্ধ থাকে, এর বলা যাবে না, এইটা বলা যাবে না, বুঝছো? এই হলো অবস্থা। কাজে সেজন্যই তোমাদেরকে জাগতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না, বুঝছো? তোমাদেরকে জাগতে হবে। তোমরা হলো দেশের ভবিষ্যৎ, তোমরাই হলো স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, তোমাদেরকে রক্ষা করতে হবে। আমরা ভেবেছিলাম নতুন বৎসরে খবরের কাগজে হয়তো একটু ভালো খবর দেখব, একটু আনন্দের খবর দেখব,
কিন্তু এই নতুন বছর খবরে যারই হোক না কেন কষ্ট লাগে হত্যা, যারই হোক না কেন নতুন বছরে খুলেই দেখলাম এই হত্যা, এখানে হত্যা, কোথায় হত্যা, রংপুরে, গাইবান্ধা আর খুলনা, এইসব কিসের জন্য এগুলো? এই হত্যা বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে। কোনো দলের লোককেই হত্যা করা যাবে না, তারা মানুষ, তারা মানুষ। সেই জন্যই আমরা তাই বলছি যে আমি যে এটা দিয়েছি ইলেকশন কমিশনের প্রস্তাবটা, এটা কি তোমরা পড়েছো সবাই? সবাই পড়ো নাই। এটা বই আকারে করা হয়েছে, কিন্তু তোমরা পড়ো নাই। তাহলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে, বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা, আমি সেটাই বলেছি। আমরা দেখেছি যে এখানে আছে, এরা সব দিক থেকে উপযুক্ত ছিল, তাই আজকে এরা, তোমরা ওখানে বসে আছো, এরা এখানে স্থান পেয়েছে, এরা আরও সিনিয়র হয়ে যাবে। তোমরা তখন যাদের মধ্যে ভালো পাবো তারা হয়তো এরকম জায়গায় বসবে, তাদেরও একদিন আসবে, তারা এরকম জায়গায় বসবে। কাজে সেই জন্যই বলতে চাই, তোমাদেরকে এগুলো জানতে হবে। ইলেকশন কমিশন আমরা কী চেয়েছি? আমরা বিএনপির মতো করে কোনো সাজিয়ে আমরা ওটা দেইনি রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পড়েছেন, আমরা যেটা দিয়েছি ওনাকে আমরা ধন্যবাদ দেব। রাষ্ট্রপতি উনি পড়েছেন সবটা। পরবর্তীতে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদেরকে ডেকেছে, দেখা করতে গেছি, পরে আমরা একটা ছোট্ট ব্রিফ, আমরা কি বলতে চেয়েছি ওটার একটা ব্রিফ, ওটাও আমরা ওনাকে দিয়ে এসেছি। সেটা চেয়েছি, আমরা বলেছি যে শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই হবে না, তার সঙ্গে আমরা চেয়েছি যে একটা সহায়ক সরকার, অর্থাৎ নিরপেক্ষ সহায়ক সরকার, যারা নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা দিবে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য, সেরকম একটা সরকার চেয়েছি। কিন্তু এই আওয়ামী লীগের অধীনে কি কোনোদিনও নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে? হবে না। কারণ তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি, সেটা যদি দেখি, সেগুলো শুনলে তাহলে বোঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। কেন ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়? তারা কেমন ক্ষমতা থেকে যেতে চায় না? ক্ষমতা কোনোদিনও স্থায়ী হতে পারে না। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, সেখানে জনগণ ভোট দেবে, ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি, তারাই হবে জনগণের প্রতিনিধি। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না। ওই যে ওখানে 14 দল নাকি বানিয়েছে, 14 তো দল হবেই না, ওটার নাম হয়েছে যে হোক থাক, মহাজোট, যেই জোট হোক থাক। সেইগুলোর মধ্যে কীরকম টাইপের লোক আছে এক একজন চিন্তা করো, যারা কোনোদিন জীবনে ক্ষমতায় আসতেও পারেনি, দূরের কথা নির্বাচিতই হয়নি এলাকা থেকে। এলাকায় বহুবার নির্বাচন করেছে, জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে, এরকম আমরা জানি। তারা আজকে এমপি, মন্ত্রী, তিনারা তো কোনোদিন ছাড়তে চাবেন না এই মজাটা, তিনারা থাকতে চাবেন, নানা রকম বুদ্ধি দেবেন, খুব বুদ্ধি দেবেন। তো দিয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা দল অনেক পুরনো, তারা তাদের ক্ষতি করছে এই দলটা, তাদের দলটাকে ফ্লারিশ করতে দিচ্ছে না। তাদের দলেও হয়তো ভালো ভালো উপযুক্ত অনেক নেতা আছে, ছিল, এখনও অনেক হচ্ছে, তৈরি হচ্ছে, তাদেরকেও তারা সেই সুযোগটা দিচ্ছে না। তারা এইভাবে কুক্ষিগত করে ফেলেছে। তারা চায় যে এরকমভাবে করতে। সেজন্য বলছি যে আমরা চাই একটা সহায়ক সরকার হবে, যে নির্বাচন কমিশনকে সব রকমভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি শুনে, রাষ্ট্রপতির খুব ভালো লেগেছে, তিনি বলেছেন আপনাদের প্রস্তাবটা সুন্দর। আমরা যে বলে উনি সবাইকে ডাকছেন, কথা বলছেন, পরবর্তীতে হয়তো উনি প্রয়োজন মনে করলে আবারও ডাকবে, আবারও যাবো, আমরা আবার কথা বলবো। আমরা বলেছি আপনি যতবার ডাকবেন আমরা ততবার যাব, কিন্তু নির্বাচন কমিশনটা এরকম হতে হবে। নির্বাচন কমিশন সেরকম হলে নির্বাচন কমিশনের দায়িত্ব হবে একটা সহায়ক সরকার, সেরকমভাবে সহায়ক সরকার করবে রাষ্ট্রপতি এবং অন্যরা মিলে যারা ক্ষমতায় আছে। তাদেরও বোঝা উচিত যে আর কত তাদের টাকার দরকার। মানুষ একটা সারা জীবন বাঁচবে নাকি?
কিন্তু এই টাকা কেউ ভোগ করতেও পারবে না। আমার এই টাকা যদি সুইস ব্যাংকে থাকে, বাংলাদেশ জীবনে ফেরত পাবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা গেল ইয়েতে কি বলে যে ফিলিপিনে, ফেরত তো আনতে পারে নাই, নানা রকম টাল বাহানা এগুলো চলছে। সব ব্যাংকের মধ্যে একই অবস্থা, নানা রকম কি হয়েছে। কিছু কিছু ব্যক্তি কি করে, তারা ঋণ নেয়, তারা ব্যাংক থেকে অবাধে ঋণ নিচ্ছে, বড় বড় প্রকল্পের মধ্যে তারা আছে। কি করছে, ব্যাংক যখন তারা দেয় তখন ওই ব্যাংকের টাকা নিয়ে এই ব্যাংকে দিয়ে শোধ করে, আবার আরেক জায়গা থেকে লোনে এরা যেমন তারা দেয় তখন আরেক জায়গা থেকে টাকা নিয়ে শোধ করে। তিনি কিন্তু আবার সেই টাকার ভাগ অনেক অনেক জায়গায় দেয়, যার জন্যই হলো তিনি ধরাছোঁয়ার বাইরে, তিনি ভালো মানুষ। আর আমরা আমাদের নিজের টাকা দিয়ে প্রকল্প করবো, আমার নেতা কর্মীরা টাকা দেবে তার দিয়ে করবো, তার জন্য পর্যন্ত আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, হয়রানি করা হয়। এই হলো অবস্থা। তারা চুরি করবে আর চোর হব আমরা। তারা চুরি করে করে ব্যাংকগুলো একদম দেউলিয়া করে ফেলেছে। এই যে প্রকল্প প্রতিদিন আসে, এই যে কি প্রকল্প ব্যয় এত থেকে এত বেড়ে গেছে। সেই জন্য দেখেছি যে একটা কোন ওভারব্রিজের ওইটা আবার ভাঙছে কয়বার, ওইটাই হয়েছে, ওটার প্রকল্প ব্যয় আরও বেড়ে গেছে। এইভাবেই চলছে। কি পদ্মা সেতু, তো পদ্মা সেতু কোথায়, এখনো কোনো কিছু নাই, কবে নাকি আবার জানি না। আল্লাহদিন চেরাগ থাকলে হয়তো বাড়িয়ে ফেলবে সেরকম। আর কদিন পরে যদি ওই নদী যে খরস্রোতা কয়দিন ঠিকবে সেটা জানি না। এই নদীর জন্য যেগুলো প্রয়োজন করা সেগুলো ঠিকমতো হয়েছে কিনা তাও জানি না। পদ্মা সেতুর ব্যয় আগে ছিল আমাদের সময় 8 থেকে 10 হাজারই আমি ধরছি কোটি টাকা ছিল, আর এখন হয়েছে কত, 28,000 কোটি টাকা। তারপরেও কতটুকু কি আগাবে সেটা আমরা জানি না, বলতে পারলে ভালো। কিন্তু এই হলো মানে দেশটাকে লুটে পুটে যে চায়, যে যে জায়গা চায় যে এখানে গ্যাস উত্তোলন করবো, ওখানে রেল বানাবো, সেতু বানাবো, ওখানে রেলের লাইন করব, ওখানে অমুক ইয়ে করে দেবো, সব কিছু যে যে প্রকল্প নিয়ে আসে কমিশনের মাধ্যমে সব প্রকল্প তাকে দিয়ে দেওয়া হবে, আর ওখান থেকে বড় কমিশনটা নিয়ে নেওয়া হয়। আমরাও তো কিছুদিন সরকারে চালিয়েছি, জানি। এই যে সব আর্মস কেনা হচ্ছে, এই আর্মসেরই এইভাবে তো হয় না কোনোদিনও। অনেক নিয়মকানুন আছে, কিন্তু আজকাল কোনো নিয়মকানুনই ধার দেয় না, টেন্ডারের পর্যন্ত ধার ধরে না। আজকে ফট করে এই অস্ত্র কিনে ফেললাম, ওই অস্ত্র কিনে ফেললাম, রাশিয়া থেকে কিছু কিনলাম, মরুখানে সেখান থেকে কিছু কিনলাম, আমেরিকা থেকে কিছু কিনলাম, ইন্ডিয়া থেকে কিছু, যেখান থেকে পাবো কমিশন দেওয়া হবে, ক্ষমতায় থাকার জন্য একটু আশ্বাস দেবে, তার কাছ থেকেই কেন। ক্ষমতায় তো থাকি, তারপরে দেখা যাবে কি হয় দেশ নিয়ে। এই দেশ দিয়ে আর কি দরকার, আমরা যতদিন পারি থাকি, লুটে পুটে খাই দেয়, আরাম করে থাকি, তারপরে দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এই হলো। কিন্তু তোমরা আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তোমাদের কাছে একটা বিরাট দিন, আনন্দের দিন। তোমাদেরকে আজকে শপথ নেওয়ার দিন যে এই দেশটাকে আমরা এই যে জালেম অত্যাচারী লুটেরা সরকারের হাত থেকে কি করে দেশটাকে আমরা বাঁচাবো, কি করে আমরা বাঁচাবো, সেই জন্য আমরা দেশ সেরকমভাবে চিন্তা ভাবনা করে কর্মসূচিও দিতে হবে এবং চিন্তা ভাবনা করে কথাও বলতে হবে। কাজে এই লুটেরা সরকার, তাদের যত রকমের লুটের কাহিনী আছে, এই কাহিনী দিলে কিন্তু বিরাট একটা বই হবে। এই পেপার কাটিং থেকে বের করলেও বহুত কিছু বের হবে। কাজেই এই আজকে একটা লুটেরা খুনি সরকার ক্ষমতায় বসেছে এবং তারা মনে করছে যে ওখানে বসেছি, ওখান থেকে তাদের আর কেউ টলাতে পারবে না। কিন্তু টলাবার মালিক তো একজন উপরে, উনি ছাড়তে দেন। যখন শয়তানকে বাড়তে দেয় রাশি ছাড়ে, এক সময় এমন দেবে তখন আর কিছু থাকবে না, সব। সেই জন্য ইনারা ভাবছেন এখন বসেছি সব চেয়ারগুলিতে, বিশেষ করে যিনি আছেন চেয়ারে বসেছি এমন শক্ত করে ধরে রাখতে হয় না। ওই আজকে কি ইন্ডিয়া একটা অ্যাড দেয় না, কি ফেভিকল নাকি একটা আঠা, ফেভিকল লাগাই বসে গেছি, কাজেই এখান থেকে আর উঠছি না, নড়ছি না, এখান থেকে আর উঠছি না, নড়ছি না।
এই হলো অবস্থা, বুঝেছেন? এই হলো অবস্থা। কাজে বুঝতে হবে যে দেশটা কোথায় যাচ্ছে। তাদের সংগঠনের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। তারা বলেছে তাদের সংগঠনকে, সেটাও দেখেছি, কিন্তু সেখানেই মারামারি, ঘানাখুনি, গোলাগুলি, নানা রকমের হচ্ছে। তাদের পদ পদবি নিয়ে, টেন্ডার নিয়ে প্রতিনিয়ত এই কাজ কারবার হচ্ছে। তারা করছে। এই যে আজকে যে আমরা বলি আদিবাসী বলি বা কি বল বিভিন্ন সম্প্রদায়ের বলি, সে তাদের কি অবস্থা? গাইবান্ধায়, এই যে গাইবান্ধায় হচ্ছে, গাইবান্ধায় আদিবাসীদের উপরে সাঁওতালদের উপরে কি হলো? কারা করলো এটা? পরিষ্কার তো তারা বলেছে। ওখানে পরিষ্কার এই খবরের কাগজ, এই যে সাংবাদিক ভাইয়েরা, এরা তুলে ধরেছে যে ভিডিওতে এসছে এখানে সাঁওতাল পট্টিতে আগুন দিচ্ছে কারা? পুলিশ। পুলিশ 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 কাদের নিয়ন্ত্রণে? এই সরকারদের নিয়ন্ত্রণে না। আবার ওখানে যদি একটু ওই কি দেশি একটা থাকে, তাহলে নিশ্চয়ই সংখ্যা সেইভাবে বাড়িয়ে দিয়েছে। ওখানে সে দিয়েছে, তারা এই ক্যাম্প করে গেছে, তার মানে আমাদের আন্দোলনের সময়ও এরা একই কাজ করেছে, সেটাও তারা বলেছে। আমাদের আন্দোলন দমন করার জন্য, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পুলিশ গাড়িতে আগুন দিয়েছে, এই পুলিশ পেট্রোল বোমা দিয়েছে, এই পুলিশ মানুষকে হত্যা করেছে। আর বিএনপি লোকের নামে, বিএনপি ছেলেপেলেদের নাম দিয়ে সারা দেশময় আজকে এখনো তাদেরকে শুধু পিটি নিয়ে বেড়াচ্ছে। অনেকে জেলে, অনেকে গুম, অনেকে এখনো বাড়ি ঘরে থাকতে পারে না। এই হলো অবস্থা। কাজে এই আন্দোলনের সময় আমরা দেখেছি, এর আগেও আন্দোলন করেছি, কিন্তু এরকম কেউ করেনি। কিন্তু এদের এবার এটাই ভিন্ন, যে ক্ষমতায় থেকে উঠবো না, যাবো না, সেই জন্য তারা এটাই করেছে। এবং আমাদের আন্দোলনের সময় এখন থেকে তোমাদেরকে প্রত্যেককে বলতে হবে, আমাদের আন্দোলনের সময় তারা এই ছাত্রলীগকে সাথে নিয়ে বা যুবলীগকে সাথে নিয়ে এই পুলিশ দিয়ে এই গাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছে, এই বা মধ্যে আগুন দেওয়া হয়েছে, ওইখানে বোমা মারা হয়েছে, এই যে জ্বলে গেছে পেট্রোল বোমা মারা হয়েছে, তারা করেছে, আওয়ামী লীগ করেছে। আমরা এগুলো করি না। আমরা আমাদের ছেলেপেলেদের বলছি, তোমরা লেখাপড়া করে ভালো হবে, চাকরি বাকরিতে যাবে, মানুষ হবে, এবং কেউ রাজনীতি করবে, কেউ চাকরি করবে, এটাই হলো কথা। কিন্তু আজকে তারা যেভাবে করছে, কারণ দেশের মধ্যে অসন্তোষ বেড়ে যাচ্ছে। কারণ যে ভালো ভালো শিক্ষিত ছেলেপেলেরা, কোনো দল, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরাও এখানে আছে, তারা যারা দল করে না, কোনো করে না, হয়তো দলের সঙ্গে তার একটা থাকতে পারে, যেহেতু সে বয়স হয়ে গেলে, 18 বছর হয়ে গেলে সে ভোটার হতে পারে, তার একটা লাইকিং ডিসলাইকিং থাকতেই পারে। সেই ছেলেটাকে যখন মনে করে এই বিএনপি বা ধানের শীষে ভোট দিয়েছে, তখন সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, যত ভালো বুঝুকই না কেন, আজকালকার যুগে কম্পিউটার আরও তবে সব কিছু বুঝুক না কেন, তারপরেও সে চাকরিটা হবে না। অথচ আওয়ামী লীগের একটা সেরকম লেখাপড়া কিছুই করে নেই, ওরকমই হয়েছে, তারপরেও তাকে চাকরিটা দেওয়া হবে। এইভাবে দেশকে ধ্বংস হতে দিতে পারি না। তাই আজকে ছেলেদেরকে আমরা বলবো, প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু আনন্দ হই হুল্লার বা তালি বাজালে, উত্তর দক্ষিণ স্লোগান দিলে, পূর্ব পশ্চিম স্লোগান দিলে এটা চলবে না। তোমাদেরকে জাগতে হবে, শিখতে হবে। আমি এখানে বলে দিয়েছি, তোমাদের আছে, মহাসচিবও যাবে, মাঝে মাঝে শিক্ষকরাও আছে অনেকে। তোমাদেরকে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে, ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর অনেকেই আছে, তাদের কি করে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তোমরা সত্যিকারে সোনা হয়ে বেরিয়ে আসতে পারো দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। সেইভাবে আমাদের তৈরি করতে হবে। এটাই ছিল জিয়া রহমানের চিন্তা, এটাই ছিল জিয়া রহমানের আদর্শ, এটাই ছিল জিয়া রহমানের লক্ষ্য। ঠিক আছে, যেটা তারেক রহমান তোমাদেরকে কেন দিনের পর দিন হেঁটেছে, নেতাদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছে, করেছে। আমি ছাত্রদেরকে, যুবকদেরকে ধন্যবাদ দেবো। আমি আমাদের অনেক নেতা কর্মীকেই ধন্যবাদ দেবো, অনেক নেতাদের। কারণ যে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন 111 করলো, এই 111 করে কি করলো, তেনারা প্রথমে তো তেনারা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওটা বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ তো সকল মিলিটারি যারা ক্ষমতা নিতে চায় নিবে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে, আবার ক্ষমতা দিবে, তাহলে তাদের সঙ্গে আসি। তো এই ফখরুদ্দিন মঈনুদ্দিন এরশাদ করছিল, এরশাদের সাথেও গেছে।
আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গেও একটা করেছে। সেই জন্য বিএনপিকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। আবার ইলেকশন হলে যদি বিএনপি আবার এসে যায় তাহলে আওয়ামী লীগ তো শেষ। সেজন্যই তারা এইগুলো করে আমাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছিল। কিন্তু আমি বলেছি যে শুধু একজন বাইরে চলে গেছিল। তারপরে আমি বলেছি দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। সেজন্য আমি যাইনি, যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, নানা রকম নির্যাতন। এই নির্যাতনের ঠেলায় কিন্তু আমি কোকুকে হারিয়েছি। সে এগুলো দেখেনি, নিতে পারে না, সেগুলো এত হয়েছে, সেগুলো আমি এগুলো বলতে পারি না, আমি শুনি না কখনো, এতভাবে হয়েছে। তারেক আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, দেখছে এখনও, কিন্তু তার পা নিয়ে সে এখনও পা ঠিক মতো করতে পারে না, এখনও ঘোরাতে হয়, তাও কষ্ট করছে, বিদেশে রয়েছে, কী করবে, চিকিৎসার জন্য প্রয়োজন। এই জন্য আমি যাইনি, তার জন্য তাদেরকে প্রথমে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাদেরকে দিয়ে বহু অত্যাচার করেছে। তো তারা মায়ের বাইরে কিছু নয়, তারা কিছুই করেনি। তারপরে আমাকেই করেছে, এসেছে, কিছুতেই পারেনি, আমি বলছি যাব না। সেই জন্যে পরবর্তীতে হাসিনাকে নিয়ে গেছিলো, হাসিনা আবার দেখলো আমি যাইনি, আবার কোন দিকে কোন লাইন টাইন হয়ে যায় না কিনা, এই জন্য তার আবার লাইন ছুট হয়ে যান কিনা তিনি, সেজন্য তিনি তাড়াতাড়ি আবার ফেরত আসলেন। কিছুদিন পর দেখা গেল যে হাসিনাকে প্রথমে নিল, কিন্তু নেওয়ারও একটা ভদ্রমহিলা, যত কিছু সে প্রাইম মিনিস্টার ছিল এক সময়, কাজেই তার সঙ্গে যে আচরণ করে খবরের কাগজে তোমরা ছবি দেখেছ, আমরা খবরের কাগজের ছবি দেখে আমরা এটা নিন্দা জানিয়েছি, আমরা এটা প্রতিবাদ জানিয়েছি যে এরকম কোনো মানুষের সঙ্গে করা উচিত না, করে না বিদেশি টেলিভিশনগুলোতেও। আর তাদের দলের কিন্তু কেউ করেনি তখন, আমি ফার্স্ট প্রতিবাদ করেছি এটা। আমি বলি যেই হোক না কেন এটা মানা যায় না, আমি মানতে পারি না, তার সঙ্গে এই করা হয়েছে। পরবর্তীতে আমাকেও নিয়েছে। আমি বলছি আমার ধারে কাছে কেউ আসবে না, আমরা হাত কেউ দেবো না গায়ে, তার সেভাবেই করেছে। কিন্তু ছিল সেটা সবচেয়ে কষ্টকর ছিল। আমি ছিলাম একটা মানুষ একদম একলা, যেটা সলিডারি কনফাইনমেন্ট, সেটা ছিল আমার একলা, এক ঘর এক বারান্দা, আর আছে উপরে জায়গা আছে, আমি যাই না কোনগুলো। সেই একটা মানুষ কারোর সাথে কথা না বলে দিনের পর দিন কেমন করে থাকতে পারে, বাঁচতে পারে। 1 বছর 8 মাস আমি ছিলাম, কিন্তু দেশের স্বার্থে আমি কোনো আপোষ করি নাই। তারা করতে চেয়েছিল, আপোষ করি নাই, করেছি, এখনো তিনারা নির্যাতন করছিল। হাসিনার মামলা ছিল 15টা, আর আমার মামলা ছিল 5টা, সেখানে কোনো কিছু হয় না। হাসিনার মামলাগুলো দ্রুত এগিয়ে যাচ্ছিল, প্রায় একটা শেষ পর্যায়ে একদম এসে গিয়েছিল, সাজার পর্যায়ে। সেটাকে তিনারা তারপরে ক্ষমতায় আসার পর সব মামলা, তিনারা একটা সার্কুলার জারি করলেন, খবরের কাগজেও দেখেছেন, করলো যে যা যা মামলা হয়েছে সেই ফখরুদ্দিনের সময় সব মামলা তুলে নেওয়া হবে। কিন্তু সব মামলা বলতে কি বুঝিয়েছে শুধু আওয়ামী লীগের হাসিনার সব মামলা উঠলো, আর তাদের 7,500 নেতা কর্মীদের মামলা উঠলো, কিন্তু বিএনপির একটা মামলাও ওঠে নাই। এখনো এই মিথ্যে মামলা নিয়ে আমাদের সঙ্গে নানা রকম ছলচাতুরি করছে, মিথ্যে মামলা নিয়ে, কিন্তু কিছু লাভ নেই। আমরা জানি, সকলেই যে দেখেছে সেই বলেছে যে কিছু না। আমি তাদের সঙ্গে রীতিমতো তর্ক করেছি, যারা গিয়েছিল তখন আর্মির তাদের সব প্রস্তাব নিয়ে আমি বলেছি আমার কোথায় কি আছে দেখাও, কিচ্ছু দেখাতে পারবে না। তারা স্বীকার করেছে আমার কাছে মুখের সামনে, আপনার নামে কিছু নাই, আপনার মামলার মধ্যে কিছু নাই, কিন্তু আমরা বাধ্য দিতে হয়েছে, নাহলে কিভাবে আমরা আটকব, সেই জন্য এটা করেছে। এই হলো তাদের অবস্থা, কিন্তু আমি তাদের সঙ্গে যাই নাই। সেই জন্যই মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেরা বাঁচতে পারবে, তাদেরকে বৈধতা দেওয়া হবে, ইত্যাদি সে বলেছে, দিয়েছে। আমি বলছি এই বৈধতা সব জিনিসে আমি দিতে পারবো না, দেখতে হবে সেটা কোন জিনিস, তবে সেটা হতে পারে। তাই তাদের বিশ্বাস হয়নি, নিজের জান বাঁচাতে হবে।
তিনারা ভেবেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন বোধহয় এতই সহজ আর এতই তাড়াতাড়ি বোধহয় মানুষ তাদেরকে মেনে নেবে, কিন্তু তারা ভাবেন নাই যে তাদের পায়ের নিচে মাটি নেই, 2 বছরের বেশি কোনো কিছু করতে পারে নাই। কিন্তু আমি বলবো যে কথাটা বলতে চেয়েছিলাম, এইটা করেছে যে আমার দল ভাঙতে চেয়েছিল না, হয়েছিল, আলাদা একটা বিএনপি করেছিল। এই ইলেকশন কমিশনই নানা রকম শয়তানি করেছে, তখন ইলেকশন কমিশন নানা রকম শয়তানি করেছে। কিন্তু আমার তৃণমূলের যে তারেক রহমান সংগঠন করে গিয়েছিল, তৃণমূলের নেতাকর্মী কেউ নড়ে নাই। এই ইয়াং ছেলেপেলেরা সব ছিল, সব আছে, সব থাকবে। এরা সাচ্চা বিএনপি, খাঁটি বিএনপি। এরা কোথা থেকে আসেনি, ওরা সরাসরি পাশ করে লেখাপড়া করে ডাইরেক্ট বিএনপিতে এসেছে, সেই জন্য এরা সাচ্চা। যারা এই পথপথ ঘুরে এসেছে তাদের মধ্যেই নানা রকমের ক্ষমতার লোভ বেশি। বিএনপির করলো, কিন্তু কয়দিন টিকছেন তারা? বিএনপি ভাঙতে পেরেছে? পারেনি, পারবে না। কি পারবে? পারবে না। কাজে সেই জন্য বুঝতে হবে যে বিএনপি একটা দল আছে, টিকে থাকবে। এবং যারা দেশের সাথে বেইমানি করছে, দেশের মানুষের সাথে বেইমানি করছে, দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো ষড়যন্ত্র করছে, তাদেরকে দেশবাসী কখনো মাফ করবে না। আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করবে না। তারা কত মায়ের, এই যে ছেলেগুলোকে হত্যা করেছে, তাদের মায়ের চোখের পানি, আরও তো আছে, এই কটা না, আরও অনেক আছে আমাদের কাছে। কত মায়ের চোখের পানি, বোনের চোখের পানি, স্ত্রীর চোখের পানি, তাদের বাচ্চাদের চোখের পানি, এটা বৃথা যেতে পারে না। এই হাসিনা ক্ষমতায় আসার পরে পরেই বিডিআর ঘটনা হলো না? কি ভয়াবহ বিডিআর ঘটনা হয়েছে, সেটার কি রিপোর্ট বেরিয়েছে? এখনো বের হয়নি, রিপোর্ট হয়ও নি, ঠিক মতো বের হয়নি। যারা রিপোর্ট করছিল তাদের কাছে করতে দেয়নি। আমরা জানি এর সঙ্গে কারা জড়িত, কি দেশবাসী সেটা ভালো করেই জানে। অনেকের কাছে অনেক তথ্য কিছু আছে, কিন্তু কেউ এখন ই করে না। সেই তথ্য অনেক দূর শুনে গেছে, আমেরিকা পর্যন্ত অনেকে চলে গেছে। যেই হোক, কাজে বুঝতে পারছেন যে এই দেশকে নিয়ে খেলা চলছে, ষড়যন্ত্র চলছে। এই দেশের যুবকদের, এইদেরকে মা বোনদের, কর্মক্ষম মা বোনদেরকে সবকে বেকার করে দিতে চায়। আজকে আমাদের কত শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, আজকে কত লোক বেকার হচ্ছে, গার্মেন্টস কত বন্ধ হয়েছে, এখন একের পর এক বন্ধ হচ্ছে। বিদেশে আমাদের গিয়ে কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, বিদেশে আমাদের জিনিসপত্র নিচ্ছে না। এখন রেমিটেন্স, বিদেশ থেকে যে টাকা পাঠায় সেটা কমে যাচ্ছে। সৌদি আরব দেখেছেন যে মিডল ইস্টে বেশি নেয়, তারা কেউ নিচ্ছে না। এই নিব নেব বলে আবার বন্ধ হয়েছে, মালয়েশিয়া নিব নেব বলে আবার বন্ধ হয়েছে, কারণ তাদের এইসব নানা রকমের জন্য বন্ধ হয়ে যায়। কাজেই দেশটাকে ভালোবাসলে, যারা সত্যিকারে ছাত্র নেতারা আছো, যারা সত্যিকারে দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে, নেতাদের প্রতি, যে নেতাই থাকুন নেতাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে দল করতে চাও, তারাই দল করতে পারবে। শুধু আজ বাজে দেখলে আমি বলছি আমি কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না, আমি সেইভাবে করবে। ভালো ভালো যারা সত্যিকারে এরকমই, তারা দল করো, তারা বড় বড় পদে যাবে, আস্তে আস্তে সবাই যাবে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন, আমরা সেই জন্য আমরা তখনই জানতাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের লক্ষ্যটা কী ছিল। সেই জন্য আমরা তখন মানুষের কাছে হয়তো ভাবছি খুব আউটডেটেড একটা স্লোগান। আর হাসিনা ডিজিটাল, কি যে ডিজিটাল করছে, সবই ডিজিটাল করে তো নিজেদের পেটে চলে যাচ্ছে আর কি, এই হলো অবস্থা। তো আমরা বলেছিলাম না, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে মানুষকে বাঁচানো হবে। আজকে উনি বেঁচে নেই, সাংবাদিক নির্মল সেন বলেছিল না তাদের নেতাদের সময়, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কেন বলেছিল এই কথাটা? কারণ স্বাভাবিক মৃত্যু ছিল না, সব অস্বাভাবিক মৃত্যু এমনভাবে হচ্ছিল বিধায় এই কথাটা বলেছিলেন তিনি। এবং আমি সময় নেই, আমি পড়ব না, তোমরা যদি পারো তোমরা দেখে নিবে। এখানে একটা আছে, এখানে ইন্ডিয়ার একটা পত্রিকা, কি পত্রিকার নাম জানি, স্টেটসম্যান পত্রিকায় একটা লিখেছে, বুঝেছো? কুলদীপ নায়ার, খুব বড় জার্নালিস্ট, খুব বড়। জিয়াউর রহমান তাকে দেখেছেন, এবং আমার সাথেও তার কয়েকবার কথা হয়েছে, এর আগে এসেছিল, তার সঙ্গে কথা হয়েছে।
তিনি যে কথাগুলো লিখেছেন সেটা যদি আমি পড়ি তোমরা অবাক হয়ে যাবে যে ইন্ডিয়ার মতো পত্রিকা স্টেটসম্যান, একটা নামকরা পত্রিকা, খুবই নামকরা পত্রিকা, প্রেস্টিজিয়াস পত্রিকা, তাহলে কি করবো পড়ে নিই। বলছে, শোনো, বর্তমান সরকারের আমলে দেশ কেমন চলছে সে বিষয়ে ভারতীয় প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার 22শে ডিসেম্বর 2016 দৈনিক স্টেটসম্যান পত্রিকায় ট্র্যাজেডি অব বাংলাদেশ শীর্ষক নিবন্ধে যে কথা লিখেছেন তা উল্লেখ করার মতো। কুলদীপ নায়ার লিখেছেন, শেখ হাসিনা বর্তমানে ক্ষমতা ছাড়তে রাজি নন। বিরোধী দল বলছে তারা তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে পারবে না, কারণ তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন না। তিনি বর্তমানে বংশ পরম্পরায় শাসনের কথা বলছেন এবং আমেরিকায় বসবাসকারী ছেলের সঙ্গে সব সরকারি বিষয়ে পরামর্শ করছেন। এই চিন্তা থেকে যোগ্যতা না থাকা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিজের অনুসারীদের নিয়োগ দিচ্ছে শেখ হাসিনা। এভাবেই তিনি মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। বুঝলে? এই আমি একটু আগে বলেছিলাম এই কথাগুলি, ধ্বংস করে দিচ্ছে। এতে তার কিছু যায় আসে না, কারণ তিনি মনে করেন ধর্ম নিরপেক্ষতার নামে তিনি তার অনুসারীদের উচ্চ পদে বসাতে পারেন। তিনি মনে করেন শাসন করা তার জন্মগত অধিকার। বাবা, এটা তো জানতাম না। একটি বিল আনা হচ্ছে যেখানে তার পিতা ও পিতার শাসনকে চ্যালেঞ্জ করলে তা রাষ্ট্রবিরোধী বলে বিবেচিত হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক উদ্ভট যুক্তি। আজকে তার প্রধান লক্ষ্য যে বিরোধী দল ভবিষ্যতে তারা আর কোনো কথা বলতে পারবে না, পরিবেশ হয়ে উঠবে কর্তৃত্ব ও এক নায়কত্ববাদী। বুঝেছ? হ্যাঁ, উনি একজন ভালো সাংবাদিক, উনি এই কথা লিখেছেন। তারাও বুঝেছে যে হাসিনা কি করতে চায় এবং কোথায় নিয়ে চায়, কাজে তার বংশ পরম্পরায় তিনি এরা চলতে থাকবেন। তাহলে তোমাদের তো আর ভবিষ্যৎ নাই, তোমাদের ভবিষ্যৎ নাই। সেজন্য ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন, অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। বুঝেছো? আমি তোমাদের সঙ্গে ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এই বিএনপিকে 3 বার ক্ষমতায় এনেছি। ইনশাআল্লাহ দেশ দলকে সুন্দর করে গুছিয়ে, কোনো গ্রুপিং লবিং থাকবে না, দলকে সুন্দর করে গুছিয়ে যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি ইনশাআল্লাহ আবার ক্ষমতায় আসবে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই তো আমাদের শপথ, এটাই তোমাদের হতে হবে শপথ, এবং তোমাদেরকে সেইভাবেই তোমাদেরকে নিজেদেরকে তৈরি করে দেশটাকে রক্ষার জন্য, আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আন্দোলন করতে হবে। সময় মতো, সেটা সময় মতো বলবো, আমরা অহেতুক বলবো না, সময় মতো বলবো, সেভাবেই করব। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই তোমাদের জন্মদিনে, বছরের প্রথম দিনে তোমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দীর্ঘ জীবন কামনা করে তোমাদের আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।